এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্ব ভার্ব প্রথমে দুই ভাগে বিভক্ত। ফর দ্য ফার্স্ট ওয়ান ইজ ফাইনাইট এন্ড নন ফাইনাইট। ফাইনাইট এবং নন ফাইনাইট কি বলে, এটা হচ্ছে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া। তো সমাপিকা ক্রিয়াটা কি, সামওয়ান সামথিং, যে ভার্বের কাজটা সমাপ্ত হয়ে গেছে, অলরেডি কমপ্লিট, যে এটার কাজটা এটা ক্লিয়ার, কার্য সম্পাদন হয়েছে, এটা হলো ফাইনাইট ভার্ব। আর আরেকটা হলো নন ফাইনাইট। নন ফাইনাইটটা হলো কি, অসমাপিকা ক্রিয়া, যেটার ভার্বের কাজ যেটা মানে শেষ হয়নি। যেমন আমি যদি একটা উদাহরণ দেখাই, যে তোমার এই যে ফাইনাইট ভার্ব, আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, এই যে এখানে প্লে কাজটা কিন্তু শেষ অলরেডি। আর আমি যদি বলি যে আই 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 ওয়ান্ট টু প্লে ফুটবল, এখানে ওয়ান্ট, ওয়ান্ট হলো কি, ওয়ান্ট হলো এখানে তোমার প্রিন্সিপাল ভার্ব, আর টু প্লে হলো নন ফাইনাইট। আচ্ছা, তাহলে আমরা স্যার আপনার স্ক্রিন শেয়ারিং বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে, অসুবিধা নেই। আমি যে হোয়াইট বোর্ডটা ওপেন করতেছি, হোয়াইট বোর্ডটা জাস্ট, হোয়াইট বোর্ডটা একটু ওপেন করতেছি। আচ্ছা, হোয়াইট বোর্ডে আমি একটু একটা জিনিস লিখতেছি, এটা জাস্ট সাম টেক্সট আর কি। সেই টেক্সট লেখার জন্য আমি যেটা বলছিলাম যে ফাইনাইট ভার্ব, আই ওয়ান্ট টু ফুটবল, আই ওয়ান্ট টু প্লে ফুটবল। এই যে এখানে এখানে দেখো ওই যে ওয়ান্ট, ওয়ান্ট হলো এখানে প্রিন্সিপাল, সরি মানে ফাইনাইট ভার্ব, এবং টু প্লে হলো নন ফাইনাইট। হ্যাঁ, তো এখন ফাইনাইট ভার্বটা হলো কি, যে যেটা কাজ সমাপ্ত হয়েছে, কাজ শেষ। এটা হলো এখানে এই যে ওয়ান্ট হলো এখানে কাজ শেষ হয়েছে অলরেডি। এই যে টু প্লে যেটা আছে, এটার কাজ শেষ হয়ে গেছে, এটা হলো নন ফাইনাইট। আর ওয়ান্ট হলো ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়াগুলো কি কি, যেমন আমি যদি বলি যে টু প্লে, টু প্লে, অথবা যদি বলি টু ইট, কাজগুলো কথাগুলো এখনো শেষ হয়নি। হ্যাঁ, এগুলো হলো তোমার নন ফাইনাইট। আচ্ছা, তো যাই হোক, আমরা আবার প্রেজেন্টেশনে চলে যাই। এই যে দেখো এখানে ক্লাসিফিকেশনটা আমরা জাস্ট একটু দেখবো আর কি। তারপরে ফাইনাইট ভার্ব আবার দুই ভাগে বিভক্ত। দ্য ফার্স্ট ওয়ান ইজ প্রিন্সিপাল এন্ড দ্য আদার ওয়ান ইজ অক্সিলারি। তো প্রিন্সিপাল ভার্বটা কি, প্রিন্সিপাল হলো যেটা মূল ভার্ব, মুখ্য ক্রিয়া। এটা আবার দুই ভাগে বিভক্ত, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। তো যে ভার্বের তোমার অবজেক্ট আছে সেটা হলো ট্রানজিটিভ ভার্ব, আর যেটা অবজেক্ট নাই সেটা হলো ইনট্রানজিটিভ, সকর্মক ক্রিয়া। ট্রানজিটিভ মানে সকর্মক ক্রিয়া, ইনট্রানজিটিভ মানে অকর্মক ক্রিয়া। তারপরে অক্সিলারি ভার্ব, আদার ওয়ান ইজ অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা তোমার হলো কি, অক্সিলারি ভার্বটা হলো দুই প্রকার, two types. Auxiliary verbs can be categorized into two types: primary auxiliary and modal auxiliary. The primary auxiliary গুলো কি কি, to be verb, to do verb, to have verb। আর modal auxiliary হলো shall, should, will, would, can, could, may, might, need, dare, used to, এগুলো হলো তোমার modal auxiliary। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা দেখি নন ফাইনাইটের দিকে যাই। নন ফাইনাইটের ভিতরে কি আছে, নন ফাইনাইটের ভিতরে তোমার আছে এই যে এখানে প্রথমটা কি, পার্টিসিপল জিরান্ড, উপরে আছে জিরান্ড, এরপরে ইনফিনিটিভ পার্টিসিপল। তো জিরান্ড কি, জিরান্ড হলো নন ফাইনাইটের ভিতরে, জিরান্ডটা কি, জিরান্ড হলো যেটা ভার্ব প্লাস আইএনজি ফর্ম। জিরান্ডটা তোমার এখানে বেশি মূলত নাউনের কাজটা করে।
ভার্ব প্লাস আইএনজি ফর্ম যখন যুক্ত হয়ে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন নাউন হিসেবে কাজ করে, দ্যাট ইজ কল্ড gerund. Verb plus ing, that is when it does the function of a noun. For example, swimming is good for health. তো gerund সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। gerund অনেক সময় দেখা যায় যে অন্য ক্ষেত্রেও এটা একটা আলাদা ক্লাস লাগবে, একদিন নিব আমি। gerund এর অন্যান্য ব্যবহার আছে। জাস্ট এখন সিম্পল জেনে রাখো যে gerund কি, ভার্ব প্লাস আইএনজি যখন নাউন হিসেবে কাজ করে। আরেকটা হলো প্রেজেন্ট পার্টিসিপল অথবা পার্টিসিপল বলা যায়। পার্টিসিপল এর ভিতরে তিনটা ভাগ আছে, যাক এটা পরে। এরপরে হলো ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে বলা হয় ইনফিনিটিভ। তো ইনফিনিটিভটাও একটা নন ফাইনাইট ভার্ব, যেগুলো তাদের মিনিং গুলো ক্লিয়ার করতে পারে না নিজেরা, এদের আলাদা কোনো মিনিং আসলে হয় না। নন ফাইনাইট ভার্বের ভিতরে কি আছে, জেরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। তো এদের কিন্তু আলাদা কোনো মিনিং সেন্টেন্সে হয় না। That doesn't carry any meaning apart. অর্থাৎ বাক্যের বাইরে ব্যবহৃত হলে এদের কোনো মূলত কোনো অর্থ থাকে না, পরিষ্কারভাবে ক্লিয়ারলি এর অর্থ প্রকাশ করতে পারে না। But when they're used in a sentence, they indicate, they focus on some meaning. তাহলে এখানে পার্টিসিপল যেটা আছে সেটা আবার তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপলটা কি, ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল এটা হলো ভার্বের 3 নম্বর ফর্ম। যে ভার্বের 3টা ফর্ম আছে আমরা জানি, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তো এটার মাঝে 3 নম্বর যে ফর্মটা আছে পাস্ট পার্টিসিপল, সেটাকে আমরা বলছি এখানে। এটাও অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, যেমন দ্য কার, the imported car from Japan is very good. Imported car, তাহলে এখানে এই যে কার ইম্পোর্টেড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু এটা কার শব্দটাকে মডিফাই করেছে। কার শব্দটা সম্পর্কে তথ্য দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে। তো নাউন প্রোনাউন সম্পর্কে যখন ইনফরমেশন দেয় সেটা অ্যাডজেক্টিভ। আর নাউন প্রোনাউনের বাইরে যদি অন্য কিছু সম্পর্কে ইনফরমেশন দেওয়া হয় সেটা অ্যাডভার্ব। দেখা যাচ্ছে বিশেষ করে অ্যাডভার্ব কি করে, বিশেষ করে অ্যাডভার্ব ফারহান, জোহা, কি কিছু বলতে চাচ্ছ? স্যার প্রেজেন্ট পার্টিসিপেলের একটা মানে হচ্ছে উদাহরণ দিবেন? প্রেজেন্ট পার্টিসিপলের, হ্যাঁ দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণটা হলো তোমার ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। অ্যাডজেক্টিভ মানে ইনফরমেশন দিবে নাউন প্রোনাউন সম্পর্কে। হ্যাঁ, যেমন ধরো আমি একটা উদাহরণ দিলাম, আই স আ ফ্লাইং বার্ড। তো এখন প্রশ্ন হলো যে স্যার প্রেজেন্ট পার্টিসিপল আর ওই যে জিরান্ডের মধ্যে পার্থক্যটা বুঝবো কিভাবে? এখন দুইটাই তো আইএনজি যুক্ত আছে, এখন কোনটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে আর কোনটা নাউন হিসেবে কাজ করে বুঝবো কিভাবে? এখন বোঝার উপায় আছে, অবশ্যই আছে। যেমন একটা উদাহরণ, যেমন আমি এখন যেটা বললাম, যেমন যেটা বললাম যে আই স এ ফ্লাইং বার্ড, এখানে দেখো মানে এখানে অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভটা হলো আসলে মূলত একটা সিচুয়েশন, একটা অবস্থা বর্ণনা করবে। আমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা ভালো করে যদি দেখি, আমরা এখানে কি দেখবো একদম ইজিলি। হ্যাঁ, ইফরাজ কিছু বলবে? Yuvraj, do you want to say anything? Do you have any question? Please ask. No sir, no sir, no. Okay. দেখো এখন আমি যেটা বলছিলাম, যে I saw a flying bird, মানে এখানে ফ্লাইংটাকে কেন আমরা অ্যাডজেক্টিভ বলবো? হ্যাঁ, অ্যাডজেক্টিভ বলবো এই কারণে যে অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা একটু ভালো করে খেয়াল করলে বোঝা যাবে যে অ্যাডজেক্টিভের কাজটা কি। অ্যাডজেক্টিভের কাজ হলো টু গিভ ইনফরমেশন অ্যাবাউট নাউন এন্ড প্রোনাউন, একটা অবস্থা বর্ণনা করা। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ আমরা তো অনেকেই পড়েছি। তো মূল কথাটা হলো যে যখন একটা অবস্থা বর্ণনা করবে, যে বা আইসফ মানে ফ্লাইং বার্ড আমি দেখেছি, পাখিটা উঠতে দেখেছি, পাখিটার অবস্থা কি ছিল? এটা উড়ন্ত অবস্থায় ছিল। হ্যাঁ, তাহলে আবার আমি যখন ফ্লাইং বার্ডটাকে যদি একটা এই দুটা বাক্য দিয়ে যদি সেন্টেন্স বানাই, তাহলে কি হয়? বার্ড ইজ ফ্লাইং, উল্টাভাবে যদি বানাই তাহলে বার্ড ইজ ফ্লাইং, তাহলে তখন ইজটা কি? ইজ তখন লিঙ্কিং ভার্ব হয়ে যায়। কারণ সাবজেক্ট সম্পর্কে অবজেক্ট মানে বার্ড ইজ ফ্লাইং, তাহলে এখানে সাবজেক্ট সম্পর্কে কিন্তু বর্ণনা করা হচ্ছে যে ফ্লাইংটা কে করছে? বার্ডটা, পাখিটা। তো এই জন্য এভাবে আমরা বুঝতে পারি যে যে একটা যখন অবস্থা বর্ণনা করবে, সিচুয়েশন বর্ণনা করবে, তখন আমরা এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে বলতে পারি।
তারপরে জিরান্ডের তাহলে তাহলে এবার প্রেজেন্ট পার্টিসিপলের সাথে জিরান্ডের পার্থক্যটা কি? একটা হলো অ্যাডজেক্টিভ আর একটা হলো কি নাউন। তো এবার দেখো, যেমন আমি যদি বলি যে ওয়াকিং স্টিক, যেমন আমি বললাম যে দ্যাট দ্য ওল্ড ম্যান নিডস আ ওয়াকিং স্টিক, যে বৃদ্ধ মানুষটা হাঁটতে পারে না, তার একটা ওয়াকিং স্টিকের দরকার। তো এখন তুমি কি বলবো? ওয়াকিং স্টিক, তুমি কি এটাকে উইল ইউ সে দ্যাট ওয়াকিং হিয়ার ইজ, যেহেতু আইনযুক্ত আছে, এটা কি, এটা কি জিরান নাকি প্রেজেন্ট পার্টিসিপল? কেউ কি বলতে পারবে? Can anyone say that walking stick? The old man needs a walking stick. Here, what is walking? নাউন। হ্যাঁ, নাউন। কিভাবে? একটু 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 বুঝায় বলো তো। স্যার হচ্ছে অক্সিলারি ভার্বের সাহায্য ছাড়া যদি ভার্বের আইএনজি যুক্ত হয় তাহলে সেটা নাউন হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আর এমনিতে আরেকটা ভাবে বোঝানো যায়, যেমন আমি যদি বলি যে এরকম যে দ্য ওল্ড ম্যান, যেমন ওয়াকিং স্টিক, দ্য ওল্ড ম্যান নিডস আ ওয়াকিং স্টিক। ওয়াকিং স্টিক, তাহলে স্টিক ইজ ওয়াকিং, এটা কি এভাবে কি কোনো বাক্য হবে? স্টিক, স্টিক মানে স্টিক, লাঠি কি হাঁটতে পারে? হাঁটতে তো পারে না। মানে এখানে কোনো সিচুয়েশন বর্ণনা করতেছে না, এখানে কোনো অবস্থা বর্ণনা করতেছে না। তো কাজে এখানে আমরা বলতে পারি যে ওয়াকিংটা এখানে জেরান্ড। ওয়াকিংটা কি এখানে জেরান্ড। যখন এখানে একটা অবস্থা সিচুয়েশন বর্ণনা করা হবে তখন কিন্তু একটা সেন্টেন্স গঠন করা যাবে। যেমন একটু আগে বলেছিলাম আই স এ ফ্লাইং বার্ড, তাহলে এখানে বার্ড ইজ ফ্লাইং, এখানে কিন্তু এটা সেন্টেন্স করা যাচ্ছে, একটা অবস্থা প্রকাশ পায়, একটা অবস্থা বর্ণনা করা যায়। তো ভাষার বিষয়, ল্যাঙ্গুয়েজের বিষয়, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে ব্যবহৃত হয় এবং বোঝা যায় আর কি। আচ্ছা যাক, তাহলে আমরা পাস্ট পার্টিসিপলের কথাটাও আমরা একটু আলোচনা করেছিলাম যে ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, থ্রি ফর্মস। তো এর মাঝে 3 নম্বর যে ফর্মটা, যেটা আমরা বলি ভি3, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে। আমরা একটা উদাহরণ দিয়েছি অলরেডি। তারপরে পারফেক্ট পার্টিসিপল, যেটাকে আমরা বলি হ্যাভিং প্লাস ভি3, এটা তোমার বাক্যে ব্যবহৃত হয়। আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় সিম্পল সেন্টেন্সে আমরা এটা বেশি ব্যবহার করি, যেমন হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই ওয়েন্ট দেয়ার, আরো অনেক ব্যবহার আছে। তো এখন এটা আমরা দেখলাম, তাহলে এবার আমরা একটু তাহলে মোটামুটি ভার্বের ক্লাসিফিকেশন নিয়ে আর তো কোনো কারো সমস্যা নাই না? সবাই ক্লিয়ার তো? আচ্ছা, তারপরে আমরা এবার প্রথম দিকে যাই স্লাইডের। আচ্ছা, তো ওই দিন আমরা কন্ডিশনাল সেন্টেন্সটা একটু দেখবো এখন। উইল সি দ্য কন্ডিশনাল সেন্টেন্সেস। কন্ডিশনাল সেন্টেন্স মানে হলো যে শর্তমূলক বাক্য আর কি। হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্স শর্তমূলক বাক্য। তোমাদের রাইট ফর্মস অফ ভার্ব এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যান্য জায়গায় এটা খুব প্রয়োজন। রাইট ফর্মস অফ ভার্ব, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, যে কোনো জায়গায়, সব জায়গাতে ইট ইজ ভেরি কমনলি ইউজড ইন every sector of English language, in every arena of English language while you write something. Okay, so এখানে দেখো প্রথমটা কি, এখানে রিয়েল কন্ডিশন দুইটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হলো রিয়েল কন্ডিশন, দ্বিতীয়টা হলো আনরিয়েল কন্ডিশন। মানে রিয়েল কন্ডিশন, বাস্তব জীবনে কি কি শর্তগুলো আমরা পেতে পারি, যে এখানে লাল দাগ দেওয়াটা আছে, এখানে কি রিয়েল কন্ডিশন। আর এখানে এরপর একটা হলো আনরিয়েল কন্ডিশন। তো রিয়েল কন্ডিশনের ভিতরে কি কি আছে? জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল, যেখানে আসলে জিরো কন্ডিশন, মানে জিরো কন্ডিশনাল বলারই বা দরকার কি, বা এটা কেন বলে? এটা বলে এই কারণে, আসলে আমরা বাস্তব জীবনে কিছু কিছু ঘটনা ঘটে যেগুলো আসলে মানে রিকোয়ারমেন্ট, যেগুলো আসলে আমাদের রিকোয়ারমেন্ট, আমাদের প্রয়োজন। হ্যাঁ, তো এগুলো একটা ছাড়া আরেকটা কিন্তু হবে না। So the condition in real life situations, when we need some requirement, that is called zero condition, if plus present tense plus present indefinite. যেমন if we boil water it turns into vapor, এটা কিন্তু একটা সায়েন্স, এটা কিন্তু একটা ফ্যাক্ট, based on fact, factual things. তাহলে এখানে জিরো কন্ডিশনাল, এটাকে আমরা বলতে পারি কি, এটা মানে ফ্যাকচুয়াল একটা জিনিস, শর্ত। বাস্তব জীবনে এটা না হলে এটা হবে না। হ্যাঁ, সূর্য যদি উঠে তাহলে চারদিকে আলো,
আলো ছড়িয়ে যাবে। if sun rises it enlightens everything, তাহলে যদি সূর্য ওঠে এটা সবকিছুকে আলোকিত করে। তারপরে এটা হলো আমরা কি, এটা আমরা একটা রিয়েল কন্ডিশন, এটা একটা জিরো কন্ডিশন যেটা বাস্তব জীবনে আমরা ফেস করি। তারপরে হলো তোমার প্রেজেন্ট কন্ডিশনটা যেটা আমরা বলি, এটা একটা রিয়েল কন্ডিশন, বাস্তবে এটা সম্ভব, বাস্তবে সম্ভব এগুলো। তাহলে প্রেজেন্ট কন্ডিশনটা আমরা বা অথবা আমরা অথবা এটাকে আমরা ফার্স্ট কন্ডিশনাল, উই অলসো কল ইট ফার্স্ট কন্ডিশন। The structure is if plus present tense plus present conditional. Here you see the condition that present condition or first condition offers is really viable in our practical life. That's why Kazi Ryan, কিছু বলবে? Will you say something? Do you want to know anything? Okay, No, sir. Okay, if he runs in the rain, he will catch cold. So this is first condition. If he runs in the rain, সে যদি বৃষ্টিতে দৌড়ায়, he will catch cold. তার ঠান্ডা লাগবে, তার সর্দি লাগবে। তাহলে এটা কি বাস্তব জীবনে, এটা প্র্যাকটিক্যাল, এটা রিয়েলি সম্ভব। এটা কিন্তু এখনো অতীত হয়ে যায়নি ঘটনাগুলা, এটা এখনো ঘটনাটা এমন, এটা কিন্তু তুমি কি, এটা অতীত হয়ে যায় নাই, এটাকে তুমি এটা রিয়েল একটা সিচুয়েশন, এটা বাস্তব জীবনে এখনো সম্ভব। এবার আমরা যাব সেকেন্ড কন্ডিশনে, যেটাকে আমরা বলতেছি যেগুলো এই যে দেখো পাশে দাগ দেওয়া আছে আনরিয়েল কন্ডিশন, অর্থাৎ প্রথম দুইটা হলো রিয়েল, এরপরের দুইটা হলো আনরিয়েল। পাস্ট কন্ডিশনাল অথবা এটাকে আমরা বলতে পারি, উই ক্যান কল ইট সেকেন্ড কন্ডিশনাল। The structure is if plus past indefinite tense plus past conditional. অর্থাৎ প্রথমে একটা if যে ক্লজটা আছে শর্ত, কন্ডিশনাল, এখানে দুইটা ক্লজ আছে, তো এগুলো সবই কমপ্লেক্স সেন্টেন্স। অল অফ দিস আর কন্ডিশনাল সেন্টেন্সেস আর জেনারেলি complex sentences. So you know complex sentence is made up of two clauses. One is dependent and the other is independent. If I ask you, can you tell me if I were a doctor, I could treat the poor. এখানে which one is the principal clause or independent clause? Can anyone tell me? Can you hear me, boys? Yes, sir. Can anyone tell me which one If is I were a doctor, so এটা হচ্ছে হ্যাঁ বলো। if I were a doctor, I could treat the poor. এখানে I could treat the poor, এটা হচ্ছে independent clause. Yes. Thank you. And the other one is obviously dependent clause. Dependent clause. And আরেকটা পদ্ধতি আছে চিনার, যেমন ধরো দুইটা ক্লজ থাকলো, মনে করো দুইটা ক্লজ কমপ্লেক্স সেন্টেন্স। এখন তুমি অনেক সময় দেখা যায় অনেক কিছু কনফিউজ হয়ে যায়, তো এইটাই কনফিউশন দূর করার জন্য আরেকটা সিস্টেম হলো, যেই ক্লজটার সাথে তোমার কনজাংশনটা যুক্ত থাকবে। যেমন এখানে if I were a doctor I could treat the poor, তাহলে এখানে এই দুটো ক্লজের মাঝে কোনটার সাথে কনজাংশন আছে বলো তো, কে বলতে পারবে? ফার্স্টটার সাথে। কোনটার সাথে যুক্ত আছে কনজাংশন বলো তো? If I were a doctor. if I were a doctor, yes. এই যে এখানে if হলো একটা কনজাংশন। ইফটা কি ধরনের কনজাংশন বলতে পারবে? ইফটা কি ধরনের Coordinate conjunction. Subordinate conjunction. Yes, subordinating conjunction. Thank you. Subordinating conjunction এটা ঠিক আছে। তাইলে আমরা কি বুঝতে পারলাম যে subordinating conjunction যে ক্লজের সাথে যুক্ত থাকবে কমপ্লেক্স সেন্টেন্সের বেলায়, সেটাই হলো তোমার ডিপেন্ডেন্ট ক্লজ, and the other one would be principal clause, I could treat the poor. Okay, thank you very much. তারপরে dear learners, precious learners, তোমাদেরকে বলা যাবে precious, মূল্যবান তোমরা শিক্ষা মানে learner, you are the future leaders. Okay, pay attention. Now the third one is third condition or third conditional, past perfect conditional. As you see here in the structure, you can also see the structure, subject plus would, could, might plus have plus verb 3 plus extension. The extension depended on the past perfect conditional. It is also given here. দেখো এখানে স্ট্রাকচারটা এদিকেও দেওয়া আছে, if plus
past perfect tense plus past perfect conditional. এখানে যে শর্তটা থাকবে, the condition given here is really impossible. Even in the second condition, the condition we see is not viable in our present life. So the example, we see the example, if they had started earlier, they would have reached there in time. তাহলে এটা তারা যদি আগে যাওয়া শুরু করতো তাহলে তারা হয়তো সময় মতো পৌঁছতে পারতো। তাহলে এইটা কি এখন এই সময়টা কি আর ফিরে আনা সম্ভব এখন? অথবা এর আগের উদাহরণটা আমরা দেখি যে ইফ আই ওয়ার এ ডক্টর আই কুড ট্রিট, আমি যদি ডাক্তার হতাম আমি গরিব মানুষকে মানে চিকিৎসা করতাম। তো এইটা কি সম্ভব? আমিও ডাক্তার না, গরিব মানুষের চিকিৎসা করা সম্ভব। দিস ইজ এ কাইন্ড অফ উইশ, ডিজায়ার, যেটা রিয়েলি, এটা আনরিয়েল, এটা কিন্তু রিয়েল কন্ডিশন না, এটা বাস্তবে সম্ভব না। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে আনরিয়েল কন্ডিশন। এগুলো সেকেন্ড কন্ডিশন আনরিয়েল, থার্ড কন্ডিশনটাও আনরিয়েল। হ্যাঁ, তারপরে দেখো এই যে এখানে স্ট্রাকচার গুলো খুবই গুরুত্বপূর্ণ। স্ট্রাকচার গুলো তোমাদের পরীক্ষায় আসে বিভিন্ন ফিল দ্য ব্ল্যাঙ্কস থেকে শুরু করে সব জায়গাতেই। আর এখানে দেখো এরপর আরেকটা স্ট্রাকচার দেওয়া আছে, হেড প্লাস সাবজেক্ট প্লাস V3 ভার্ব 3 প্লাস পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। তো এখানে পাস্ট পারফেক্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে, সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্মটা প্লাস এক্সটেনশন। তো এখানে আমরা উদাহরণটা দেখলে ক্লিয়ার হবে। এক্সাম্পলটা, হ্যাড আই বিন এ টিচার I would have talked the real story to my students. এভাবেও কিন্তু হয়। এটা থার্ড কন্ডিশনটা ওই হ্যাড আই বিন যে তোমার এই যে সাবজেক্টটা পরে আসছে এখানে, এভাবেও এটা কিন্তু সম্ভব। তাহলে আমরা এটা কন্ডিশনাল সেন্টেন্সটা আমরা দেখে নিলাম। এবার আমরা আরেকটা স্লাইডে যাব, দেখি এখানে কি বিষয় নিয়ে আলোচনা করা যায়। আচ্ছা, এখানে আমরা দেখি ইউজ অফ ভার্ব 1 প্লাস আইএনজি। ভার্ব 1 প্লাস আইএনজি গুলো কখন কখন কিভাবে হয়? হ্যাঁ, এখানে দেখা দেওয়া আছে যে প্রিপোজিশন অথবা পজেসিভ প্রোনাউন, প্রিপোজিশনের পরে অথবা পজেসিভ প্রোনাউন তো বুঝো তোমরা না। আচ্ছা, উদাহরণ দিলে ক্লিয়ার হবে। যেমন মাই ব্রাদার ইজ ফন্ড অফ ভিজিটিং হিস্টোরিক্যাল প্লেসেস। তাহলে এই যে এখানে ফন্ড অফ, এই যে অফ এখানে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে গেছে। তাহলে আমরা প্রিপোজিশনের পরে ভার্ব আসলে, if we see preposition and there is a verb, then the verb will be ing. Complete your homework before leaving, এই যে প্রিপোজিশনের পরে এই যে লিভিং হয়ে গেছে, লিভিং হয়ে গেছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে। তারপরে পজেসিভ প্রনাউন, মানে পজেসিভ প্রনাউন গুলো কি কি? মালিকানা বোঝায় যেগুলো, মাই হাউস, ইউর হাউস, দেয়ার হাউস। হ্যাঁ, পজেসিভ প্রনাউন, পজেশন মালিকানা, অধিকার, সত্য বোঝায়। যেমন এখানে আই উইল ওয়েট ফর ইউর কামিং, এই যে এখানে ইয়োর এরপরে কিন্তু কি এই যে আইএনজি যুক্ত হয়ে গেছে, আই উইল ওয়েট ফর ইউর কামিং। তাহলে পজিটিভ প্রোনাউনের পরে ভার্ব আসলে এটার সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরো কিছু কিছু শব্দ আছে, there are some words also addicted to, accustomed to, get used to, be used to, with a view to, look forward to, devoted to, owing to, object to, admit to, confessed to প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি। অর্থাৎ এই যে ওয়ার্ড গুলো আছে, এমনিতে আমরা জানি যে টু এর পরে কি হয়, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এটা নরমাল একটা ইউজ। ইনফিনিটিভ, when we talking about infinitive, then we see that টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। কিন্তু এখানে কি হচ্ছে, এগুলোর পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে না, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে। যেমন অ্যাভয়েড all your friends who are addicted to smoking, এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে। তাহলে এখানে I have minimized my daily expenses with a view to buying a new motorbike, with a view to buying, এই যে এইভাবে। তাহলে এইভাবে আরো অনেক উদাহরণ সেট করা যায়। তাহলে তোমরা এটা এভাবে মনে রাখবা যে addicted to, accustomed to, get used to, be used to, with a view to, look forward to, devoted to, owing to, object to, admit to, confess to, এগুলো থাকলে এভাবে আমরা বুঝতে পারবো যে এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো ওয়াইল এর ব্যবহার। ওয়াইল এর পরে যদি সরাসরি ভার্ব থাকে, হ্যাঁ, তাহলে এটার সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে।
যদি মানে while এর পরে যদি সরাসরি verb থাকে, if there is a verb after while, directly you will add ing with the verb, right? যেমন এখানে while walking in the garden I saw a super big python. তাহলে যে এখানে while plus verb plus ing অথবা continuous tense। যদি এখানে তোমার সাবজেক্ট না থাকে, সরাসরি যদি ভার্ব থাকে আইএনজি যুক্ত করে দিবে। হ্যাঁ, আর যদি সাবজেক্ট থাকে তাহলে ওই সাবজেক্টের সাথে মানে সেন্টেন্সের বাকি অংশটার সাথে মিলিয়ে ওই সাবজেক্টটা মানে অ্যাডজাস্ট করে টেন্সটা ঠিক করে দিতে হবে। যেমন এখানে all of my family members started shouting while I was reading an interesting story. তাহলে এখানে ধরো এখানে এরকম যদি থাকতো যে all of my family members started shouting while I আচ্ছা while I ধরো এখানে এরকম আছে while I read an interesting story, while I read an interesting story। তাহলে এখানে যেহেতু এখানে স্টার্টেড পাস্ট টেন্স আছে, তো তুমি এখানে while এর পর অবশ্যই কন্টিনিউয়াস হবে। তো তুমি এখানে যেহেতু পাস্ট টেন্সে আছে, তো পাস্ট টেন্সের কন্টিনিউয়াস থেকে অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস, তো সেটা এখানে ব্যালেন্স করে অ্যাডজাস্ট করে দিয়ে দিবে। এখানে যদি প্রেজেন্ট থাকতো তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো। এখানে যদি ফিউচার ইনডিফিনিট থাকতো তাহলে এখানে ফিউচার কন্টিনিউয়াস হতো। এইভাবে এটা মানে ব্যালেন্স করে দিতে হবে, ম্যানেজ করে দিতে হবে, যাতে ঠিক মানে সেন্টেন্সের যে ইয়াটা ফ্লোটা ঠিক থাকে। তারপরে দেখো এখানে আরো কিছু শব্দ, ক্যানট, কুডন্ট, কান্ট, কুডন্ট হেল্প, মাইন্ড, উড ইউ মাইন্ড, ওয়ার্থ। হ্যাঁ, আরো কিছু আছে, পাস্ট এগুলো আছে, প্লাস ভার্ব প্লাস আইএনজি। যে এইগুলোর পরে যখন কিছু আসবে কোনো ভার্ব, এবং আমি যেগুলো এখানে দেখাচ্ছি এগুলো ভেরি কমন, মানে বোর্ড পরীক্ষায় এখান থেকে এই নিয়মগুলো থেকে প্রায় আসে। যেমন উড ইউ মাইন্ড গিভিং মি আ পেন, এই যে উড ইউ মাইন্ড গিভিং, এই যে এখানে মাইন্ডের পরে কি যুক্ত হলো, মাইন্ডের পরে এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গেল। হি কুডন্ট হেল্প হেল্পিং দ্য পুয়ার, এই যে হেল্পের পরে আবার হেল্প, এটার সাথে আইএনজি যুক্ত হয়ে গেল, এটার সাথে আইএনজি যুক্ত হয়ে গেল এভাবে। তারপরে আমরা পরবর্তী যে ইয়াটা আছে সেটাতে যাই। আচ্ছা, এখানে দেখো ইউজ অফ ভার্ব 1 প্লাস আইএনজি। ও আচ্ছা, এটার এক্সটেনশন আর কিছু দেওয়া আছে এখানে, অ্যাডভাইস, অ্যাডমিট, অ্যালাউ, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, কনসিডার, ডিনাই, ডিলে, ডিসলাইক, এনজয়, ইমাজিন, মিস। এই যে আই ডোন্ট এনজয় প্লেইং ক্রিকেট, এই যে এনজয় এর পরে যে ভাবটা আসবে, এই ভাবগুলো মনে রাখাটা একটু কঠিন, এগুলো মনে রাখা খুব টাফ। তারপরেও একটু দেখা আর কি, জাস্ট বারবার দেখলে একটু মনে থাকবে। অ্যাডভাইস, অ্যাডমিট, অ্যালাউ, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, কনসিডার, ডিনাই, ডিলে, ডিসলাইক, এনজয়, ইমাজিন, মিস, প্র্যাকটিস। দেখো এখানে প্রায় ভাবগুলোই কিন্তু মানে রিলেটেড টু আওয়ার সেন্স অফ অর্গান। ঠিক আছে, অ্যাডভাইস করা, এডমিট করা, অ্যালাউ করা। হ্যাঁ, আই অ্যাডভাইস doing the work patiently. I admit doing the work diligently. I do not allow entering after 5 p.m. I appreciate stopping bullying other people. You should avoid bullying people. You should consider thinking about the matter. এইভাবে তোমরা প্র্যাকটিস করলে রেগুলারলি, ধরো এই ভাবগুলো নিয়ে নিয়ে তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে, নিজেরাই সেন্টেন্স বানাইলে তখন এগুলা যত বেশি ইউজ করবে তত মনে থাকবে। ডিলে প্লেইং, ডিসলাইক ডুইং, এনজয় প্লেইং, ইমাজিন ডুইং, মিস যে এখানে মিস প্ল্যানিং, প্র্যাকটিস ডুইং, পারমিট থিঙ্কিং, পোস্টপোন, এন্টারিং, রেজিস্ট এন্টারিং, যে রিজেক্ট ডুইং, রিস্ক টেকিং, রিজিউম প্লেইং, রিকল ডুইং, রেজিস্ট, এই যে এখানে একই হয়ে গেছে এটা। রিপোর্ট, অফারিং, সাজেস্ট, ডুইং, স্টার্ট প্লেইং, স্টপ ডুইং। এই যে এইভাবে আইনজি যুক্ত করো, প্রত্যেকটার সাথে দেখবে যে মনে থাকবে, ব্যবহার করলে মনে থাকবে।
আর এখানে সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের সাথে স্থানে ভার্ব থাকলে সেখানে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়েছে, মানে এটা কিন্তু এক ধরনের জিরান। হ্যাঁ, এটা এক ধরনের জিরান। এটা স্পিকিং ইজ অ্যান আর্ট। যেমন আমি বললাম যে সুইমিং, সুইমিং ইজ গুড ফর হেলথ, সুইমিং ইজ গুড ফর হেলথ, এটা আমি বলতে পারি। আচ্ছা, তারপরে আমরা দেখি আরো ইউজ অফ ভার্ব ওয়ান, যে কোন কোন ক্ষেত্রে ভার্ব ওয়ান এর ব্যবহার আছে। যেমন লেট, হ্যাড বেটার, had rather, had better, would rather, do not, does not, need not, did never। তবে এখানে বললাম যে I let the boys use my skates। হ্যাঁ, I had better go। এখানে had better দেখে মনে হয় যে এটা past tense নাকি, এবং এটা went বা gone হবে। I had better gone home, এরকম কিন্তু ভাবলে হবে না। অর্থাৎ সোজা কথা হচ্ছে যে এই যে ভার্বগুলোর পরে, এই ভার্বগুলোর পরে কোনো ভার্ব আসলে সাধারণত প্রেজেন্ট টেন্স হয় স্বাভাবিকভাবে। যেমন I let the other boys use my skates, তাহলে এখানে লেটের পরে একটা ভার্ব আসছে, যেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে গেল। তারপরে তোমার এরপরে হলো নিড নট। তোমাদের কি সময় শেষ হয়ে গেছে নাকি ক্লাসের? জি স্যার। তোমাদের অন্য ক্লাস কয়টায়? আরেকটা ক্লাস কার সাথে আছে এখন? একটু পরে স্যার বায়োলজি ক্লাস আছে 12টায় স্যার। হাফিজউদ্দিন স্যারের সাথে। আচ্ছা, এটা সময় কতক্ষণ আছে ওটার জন্য? স্যার আপনার মিটিং এর আর 4 মিনিট আছে, কিন্তু ক্লাসের আর 10 মিনিট আছে বাকি শুরু হইতে। আর কয় মিনিট আছে সময়? আমার আর 3 মিনিট হলে হবে। 3 মিনিট তোমরা অ্যাটেন্ড করতে পারবে? আর ক্যান ইউ অ্যাটেন্ড 3 মিনিটস? হ্যাঁ, ওকে স্যার, করেন। ওকে, জাস্ট 3 মিনিটে শেষ হয়ে যাবে। অনেক বড় স্লাইড শেষ হবে না, তারপরে জাস্ট ইয়াটা আর কি। আচ্ছা, এরপর আমরা দেখছি 2 প্লাস ভার্ব 1। এটা তো স্বাভাবিক নিয়ম। আর এখানে আরেকটা হলো অ্যাডভাইস, ডিমান্ড, প্রেফার, রিকোয়ার, আস্ক, ইনসিস্ট, propose, stipulate। যেমন he insisted that I stay at home, the office requires that we complete। এই যে এখানে এই ভার্বগুলোর পরে কি হচ্ছে, তোমার এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা আসতেছে আর কি। এই যে বেস ফর্ম, এই ভার্বগুলো থাকলে তোমার দ্যাট হবে। এই ভার্বগুলো থাকলে, মানে এটা কমপ্লেক্স সেন্টেন্সের বেলায় এটা বেশি ব্যবহার হয়। যে ধরো এই ভার্বগুলো যেখানে আছে, যেমন হি ইনসিস্টেড, এটার পরে কি আছে? দ্যাট আছে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। হি ইনসিস্টেড দ্যাট আই স্টে এট হোম, এই যে প্রেজেন্ট ফর্ম স্টে। হ্যাঁ, এই যে ইনসিস্ট থাকার ফলে এটা যেই ফর্মে থাক না কেন, এটার পরে যে ভার্বটা আসতেছে এখানে এটা প্রেজেন্ট ফর্মে আছে। দ্য অফিস রিকোয়ার্স দ্যাট উই কমপ্লিট, শি কমান্ডেড দ্যাট হি স্টপ, দ্যাট হি, এটা কি, এটা মনে একটু ভুল হয়ে গেছে টাইপে, যাক, আই recommend that you wake up early। তারপরটা হলো don't, doesn't অথবা didn't প্লাস ভার্ব 1। এটা তো স্বাভাবিক নিয়ম, এটা আমরা সবাই জানি। আচ্ছা, তারপরে আমরা দেখি আরেকটা স্লাইডে যাই। এই যে এখানে দেখো কিছু কিছু ভার্ব আছে ইউজ অফ 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এগ্রি, ডিজায়ার, হোপ, প্ল্যান, অ্যাটেম্প্ট। এগুলোর পরে সাধারণত ইনফিনিটিভ হয় আর কি। যেমন হি এগ্রিড টু ডু, he agreed to do, desire to play, hope to go, plan to do, attempt to go, claim to get, decided to play, demanded to get, expect to play, এরকম। He desires to go, I want to work, he failed to understand। অর্থাৎ এখানে এই ভার্বগুলোর পরে সাধারণত এখানে ইনফিনিটিভটা হয়। আর তারপর আরেকটা হলো টু এক্সপ্রেস অবজেক্ট অফ এ ওয়ার্ড, 2 প্লাস ভার্ব 1। They came here to dissolve the dispute।
অবজেক্ট অফ এ ওয়ার্ড, অর্থাৎ এখানে এই যে টু ডিজলভ এটা কি ইনফিনিটিভের অবজেক্ট হিসেবে দ্য ডিসপিউটটা কাজ করছে, এটাকে বলছে আর কি, যে অনেক সময় টু এক্সপ্রেস অবজেক্ট অফ এ ওয়ার্ড, কাজের উদ্দেশ্যটা কি, এই জন্য এটা ব্যবহৃত হতে পারে। তারপরে আমরা দেখি আরেকটা ইউজ অফ ভার্ব 3। ভার্ব 3টা কোথায় ব্যবহৃত হবে, ভার্বের 3 নাম্বার ফর্মটা কোথায় কোথায় ব্যবহৃত হয়। সেন্টেন্সে টু বি অথবা বিকাম অথবা হ্যাভিং অথবা গেট অথবা বিইং অথবা গেটিং থাকলে এটা পরবর্তী যে ভার্বটা আসে সেটা ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। যেমন দ্য থিফ র্যান অ্যাওয়ে হ্যাভিং সিন, এই যে হ্যাভিং এর পরে পাস্ট পার্টিসিপল, এই যে এখানে টু বি এর পরে হাং, হ্যাঁ, বিকাম এর পরে এখানে পাস্ট পার্টিসিপল, হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, গেট এর পরে পাস্ট পার্টিসিপল, বিইং এর পরে পাস্ট পার্টিসিপল, গেটিং এর পরে এখানে পাস্ট পার্টিসিপল। তারপরে এখানে দেখো হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে থাকবে। যেমন আই হ্যাভ কমপ্লিটেড মাই অ্যাসাইনমেন্ট, I have